আজকে আমার দুইটা বিষয়ে মূল আলোচনা থাকবে। একটা হচ্ছে প্রভাবক নিয়ে বাকি পার্টটুকু, এবং প্রভাবকের বেশ কিছু এক্সাম্পল, সেটা হচ্ছে আমি সাবমিট করব। তো অবশ্যই প্রভাবকের এক্সাম্পল সাবমিট করব না, এটা ভিডিওতে আমি দেখাবো। অবশ্যই ভিডিও দেখানো একটা জায়গায় স্টপ করে সেটা লিখতে হবে, ঠিক আছে? আর যেটা সাবমিট করা দরকার সেটা আমি কাগজের লেখাগুলোই কেবল সাবমিট করব। সুতরাং ভিডিও দেখে আমার অবশ্যই নোট করার যে একটা অভ্যাস, সেটা গড়ে তুলতে হবে। তো এখানে আমি যদি বলি যে প্রভাবক এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করে ফেলবো, সেটা হচ্ছে মোল ভগ্নাংশ এবং হচ্ছে আংশিক চাপ, এটা। এবং একই সাথে তার আগেই একটা আমার পড়া বাকি ছিল, সেই পার্টটা নিয়ে আমি একটু আলোচনা করে ফেলি। সেটা হচ্ছে যে আমি একটা তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া, কারণ এটা আমার হচ্ছে যে লাশ হাতিলিয়া নীতি যখন যাব তখন আমি তো আবার ব্যাক এসে পড়াবো না, সো এই জায়গাটা লাগবে আর কি। তো কীভাবে একটা বিক্রিয়ার তাপ উৎপত্তি হয়, কীভাবে তাপ হারি হয়? আমরা জানি যখন একটা বিক্রিয়া থেকে আমরা তাপ পাচ্ছি তখন এটা তাপ উৎপত্তি, আর যখন তাপ শোষিত হচ্ছে তখন তাপ হারি। এখন এটা প্র্যাকটিক্যালি আমরা বুঝছি, কিন্তু এটা থিওরিটিক্যালি এটা একটা মিশন রয়েছে, অ্যাম্বিশন রয়েছে। এটা কি? তো এটা হচ্ছে আসলে এখান থেকে সক্রিয় সক্রিয় শিখা হয়ে যাবে। আমরা জানি ডেলের যখন আমাদের নেগেটিভ হয়, দ্যাটস মিনস আমাদের এটা তাপ উৎপাদী বিক্রিয়া, এবং ডেলের যখন আমাদের পজিটিভ হয় তখন এটা তাপ হারি বিক্রিয়া। তো আমি যদি এই জায়গাটা, এই গ্রাফের দিকে যদি খেয়াল করি, তাহলে দেখো আমার শুরুর অংশটা হচ্ছে বিক্রিয়ক এবং শেষের প্রান্তটা দ্বারা কী বুঝে? উৎপাদ। তো বিক্রিয়ক দেখো শুরু হয়েছে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত উঠেছে, এটা হচ্ছে তার সর্বোচ্চ শক্তি, অর্থাৎ এই বিক্রিয়াটা ঘটার জন্য সর্বোচ্চ শক্তি, এটাকে আমি এক্স ধরেছি। এরপরে ক্রাফটা আবার নিচে দিকে নেমে গেল, এবং বি যেটাকে আমি বলতেছি উৎপাদ, এবং উৎপাদের শক্তিকে আমি ইভি বলতেছি। তাহলে দেখো আমার বিক্রিয়কের যে শক্তি লাগছে সেটা হচ্ছে ইএ, এবং আমার সর্বোচ্চ শক্তি গেইন হচ্ছে এক্স, এবং সর্বনিম্ন বা উৎপাদের ক্ষেত্রে সর্বনিম্ন লাগছে এখানে ইবি। সেই ক্ষেত্রে আমি এটাকে তাপ উৎপাদী বলবো নাকি ডেলেস আমার ঋণাত্মক কিনে কীভাবে বুঝবো? খুবই সিম্পলি একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমার বিক্রিয়ক এবং উৎপাদের আমার জায়গাটা খেয়াল করব। যদি আমি বিক্রিয়কের যুগে আমি একটা বিক্রিয়ক যেখানে আছে সেখান থেকে আমি যদি একটা এইভাবে রেট আনি, আর যদি আমি উৎপাদ যেখানে আছে সেখান থেকে একটা রেট আনি, দেখো আমার কে উপরে আছে? বিক্রিয়ক উপরে আছে, উৎপাদ নিচে আছে। তার মানে উৎপাদের মান এখানে কম, বিক্রিয়কের মান হচ্ছে বেশি। মানে উৎপাদের শক্তি হচ্ছে কম, বিক্রিয়কের শক্তি হচ্ছে এখানে বেশি। যখনই আমার বিক্রিয়কের শক্তি অপেক্ষা উৎপাদের শক্তি কম হবে, তখন সেই বিক্রিয়াটা হবে তাপ উৎপাদী বিক্রিয়া। কেন? কারণ এখানে ডেলেসটা নেগেটিভ হচ্ছে। কীভাবে হচ্ছে? কারণ আমরা জানি ডেলেসের আমরা নির্ণয় করি উৎপাদের শক্তি বিয়োগ বিক্রিয়কের শক্তি। তাহলে উৎপাদের শক্তি হচ্ছে কম, বিয়োগ বিক্রিয়কের শক্তি, তাহলে কম থেকে বেশিটা তুমি বিয়োগ দিচ্ছ, তার মানে ডেলেস অবশ্যই নেগেটিভ হবে। এই জন্য বিক্রিয়া দেখিয়ে দিচ্ছি আমি যে এখানে আমাদের কী হচ্ছে যে এর মানটা গ্রেটার দ্যান এবি, এই জন্য এটা তাপ উৎপাদী বিক্রিয়া। সেক্ষেত্রে অবশ্যই ডেলেস নেগেটিভ হবে, ঠিক আছে? এই যে এখানে আমি দেখিয়ে দিয়েছি। তো এরপরে যদি দেখো যে আমার ওইখানে সক্রিয়ণ শক্তিটা দেখাচ্ছি, সক্রিয়ণ শক্তির কিছুই না। সক্রিয়ণ শক্তি হয় কার? বিক্রিয়কের। অর্থাৎ সর্বোচ্চ শক্তি যেটা লাগছে, অর্থাৎ যেই শক্তি গেইন করার পরে সে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারছে, মানে উৎপাদে পরিণত হওয়া শুরু করছে, সেই শক্তিটাকে আমরা কি বলি? যে এটাকে আমরা সক্রিয়ণ শক্তি বলি। তার মানে সর্বোচ্চ শক্তি থেকে বিক্রিয়কে যে শক্তিটা লাগছে, আমি যদি এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই, অর্থাৎ EX - A আমি যদি বিয়োগ করে দিই, তাহলে আমি যেই শক্তিটা পাবো সেটাই হচ্ছে আমাদের সক্রিয়ণ শক্তি। অর্থাৎ EX বিয়োগ বিক্রিয়কের কত? EA। মানে এখান থেকে এই পর্যন্ত এই দাগটা তো পুরোটাই হচ্ছে বিক্রিয়কে, তাহলে এই জায়গা থেকে আমি যদি এই জায়গাটার মানটা যদি বিয়োগ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমি সক্রিয়ণ শক্তি কত সেটা পেয়ে যাব। দেখতেই পাচ্ছ সক্রিয়ণ শক্তিকে আমরা ইএ দ্বারা প্রকাশ করতেছি। সেই ক্ষেত্রে EX - EA, EX হচ্ছে সর্বোচ্চ যে শক্তি লাগছে, আর EA মানে হচ্ছে আমার বিক্রিয়কে যে শক্তি শুরুতে ছিল। এরপর যদি আমি দ্বিতীয় গ্রাফটা খেয়াল করি, এটা কেন তাপ হারে সেটা আশা করি ইতিমধ্যে বুঝেই গেছো। আমি যদি বিক্রিয়ক বরাবর একটা দাগ দিই, উৎপাদ বরাবর একটা দাগ দিই, তাহলে এই ক্ষেত্রে দেখো আমার উৎপাদের যে দাগটা সেটা আছে উপরে এবং বিক্রিয়কের দাগটা আছে নিচে। অর্থাৎ আমার উৎপাদের মানটা বড়, বিক্রিয়কের মানটা মানে বিক্রিয়কের শক্তিটা ছোট। আমরা জানি বেশি থেকে ছোটরা বিয়োগ দিলে অবশ্যই পজিটিভ হয়, ডেলেস। অর্থাৎ উৎপাদের শক্তি বড়, বিক্রিয়কের শক্তি কম, বেশি থেকে কম বিয়োগ দিচ্ছে, তার মানে ডেলেস পজিটিভ, দ্যাটস মিনস এটা একটা তাপ হারি বিক্রিয়া। আর এখানে ডেলেসটা কী হবে? সর্বোচ্চ শক্তি থেকে আমি উৎপাদের বিক্রিয়কের শক্তি বিয়োগ দিব, বিক্রিয়কের শক্তি ইয়ে। এবং কখনোই মনে করা যাবে না যে আমি মনে হয় এখান থেকে যেটা কাছে পাবো, সর্বোচ্চ থেকে যেটা কাছে পাবো না সেটাই বিয়োগ দিব না। সর্বোচ্চ থেকে আমি একদম যেখানে গিয়ে আমি বিক্রিয়কের রেখাটা পাবো সেই মানটাকে আমি বিয়োগ দিব, অর্থাৎ EX - EA। এটাই হচ্ছে আসলে আমার সক্রিয়ণ শক্তি। গেল এটা। তাহলে আমরা সক্রিয়ণ শক্তি বুঝলাম, আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া বুঝতে পারলাম। নাও আমাদের এখন টার্ম হচ্ছে আসলে প্রভাবক। তো প্রভাবকের বেশ কিছু পার্ট আমরা আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি। নাও আমরা প্রভাবক সহায়ক নিয়ে আলোচনা করব। প্রভাবক
সহায়ক শব্দটা শুনেই বুঝে ফেলতেছে আসলে কী হওয়ার কথা। এটা বলছে যেসব পদার্থ নিজে প্রভাবক হিসেবে কাজ করতে পারে না, মানে নিজে প্রভাবক এর ভূমিকায় নেয় না, কিন্তু কোনো রাসায়নিক বিক্রিয়ায় হচ্ছে যে প্রভাবকের সাথে উপস্থিত থেকে প্রভাবকের প্রভাবন ক্ষমতা বৃদ্ধি করে, তাদেরকে প্রভাবক সহায়ক বলে। মানে কি, যে সাপোজ হচ্ছে যে আমি যদি বলি যে একটা লোক, আমি যদি ওখানে যাই তাহলেই সে কেবল হচ্ছে যে কোনো একটা কাজ করে। যেমন আমি যে বাদনে কাজ করি ব্লাড, তো কিছু আমার ফ্রেন্ড আছে যে আমি গেলেই কেবল হচ্ছে যে আমার সাথে ব্লাড দিতে যাবে, না হয় তারা যাবে না। তাহলে রক্ত দেওয়ার কাজটা কে করতেছে? আমার বন্ধু, কিন্তু আমি কিন্তু তাকে নিয়ে যাচ্ছি শুধু, আমি কিন্তু রক্ত দিচ্ছি না। তো এখানে এই সহায়ক প্রভাবক যেটা, তারা একই কাজ, মানে তারা নিজেরা কোনো বিক্রিয়া আসলে মানে কাজ করে না, প্রভাবক হিসেবে তারা কাজ করে না। মানে আমি ব্লাড দিচ্ছি না, কিন্তু আমি ব্লাড যে দিচ্ছে তাকে আমি দিতে সাহায্য করতেছি, মানে তাকে আমি একটা হচ্ছে যে ইনফ্লুয়েন্স রাখতেছি আর কি। তো এই প্রভাবকটা সেই কাজটাই করে, নিজে অংশগ্রহণ করে না, কিন্তু কাউকে অংশগ্রহণ করিয়ে বিক্রিয়ার গতিকে হচ্ছে যে বৃদ্ধি করতে সাহায্য করে। আর প্রভাবক বিষ শব্দটা কি, তার মানে তার উল্টা, সম্পূর্ণ হচ্ছে উল্টা একটা মেজারমেন্ট। সেটা হচ্ছে যে যেসব পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতা হ্রাস করে, মানে হচ্ছে যে যে একটা মানুষ যে হচ্ছে একটা কাজ করতে ইচ্ছুক, আমি তাকে একটা নেগেটিভ কথা বলে দিলাম যে এই কাজটা করে কোনো ফায়দা নেই, এটা করে কিছুই হবে না, লাইফে জিরো, এইটাই বলে দিলাম। মানে তাকে হচ্ছে যে আমি ডিমোটিভেট করলাম, তখন আসলে লোকটার কাজটা করলো না। তাহলে এটা হচ্ছে প্রভাবক বিষ। মানে একটা লোক একটা কাজ করে, মানে একটা বিক্রিয়াকে, মানে একটা পদার্থ বিক্রিয়ার গতিকে বাড়াবে না, অন্য একটা পদার্থ যে হচ্ছে যে থেকে ওই পদার্থটার হচ্ছে যে প্রবণ ক্ষমতায় হ্রাস করে দিচ্ছে, বিক্রিয়ার গতিকে সে কমায় দিছে। এরপর হচ্ছে ঋণাত্মক প্রভাবক কি? ধনাত্মক প্রভাবক হচ্ছে সক্রিয়ণ শক্তি বাড়ায়, বিক্রিয়ার হার বাড়ে। মানে ধনাত্মক প্রভাবকের কাজ হচ্ছে সক্রিয়ণ শক্তি ধনাত্মক প্রভাবকের কাজ হচ্ছে সক্রিয়ণ শক্তি কমায়, ফলে বিক্রিয়ার হার বাড়ে। এখন সক্রিয়ণ শক্তি কমালে বিক্রিয়ার হার বাড়বে কীভাবে? দেখো, সক্রিয়ণ শক্তি কি? সক্রিয়ণ শক্তি হচ্ছে যেই শক্তিতে অর্জন করলে একটা বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় তাকে তো সক্রিয়ণ শক্তি বলে। এখন সক্রিয়ণ শক্তি একটা পদার্থের আছে সাপোজ 550, আর একটা পদার্থের আছে 400, তাহলে একটা হচ্ছে সক্রিয়ণ শক্তি 500, আর একটা হচ্ছে সক্রিয়ণ শক্তি 400 জুল। কোনটা বেশি? এটা বেশি, এটা হচ্ছে কম। এখন আমি যখন একটা লোককে বলবো যে এই পণ্যটা অনেক ভালো, দাম হচ্ছে যে এক দোকানে বললো 500 টাকা, 550 টাকা, আর এক দোকানে বললো 400 টাকা, কোন দোকান থেকে আমি কিনবো? অবশ্যই যে দোকানে 400 টাকা সেই দোকান থেকেই মানুষ উপচে পড়ে নামবে যে আমি এখান থেকেই কিনবো। তার মানে একইভাবে আমি যখন একটা বিক্রিয়ার সক্ষম শক্তি কমাই দিব, তখন বেশি উৎপাদ তৈরি হবে, অর্থাৎ বেশিরভাগ বিক্রিয়ক, কারণ 550 শক্তি অর্জন করার থেকে 400 শক্তি অর্জন করা খুব সহজ। তার মানে কম শক্তি অর্জন করে সেই বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হচ্ছে। তার মানে আমি সক্রিয়ণ শক্তি যদি কমায় দিতে পারি, অর্থাৎ একটা পণ্যের দাম কমায় দিলে যেরকম বেশি বিক্রি হচ্ছে, একইভাবে আমি যদি সক্রিয়ণ শক্তি কমায় দিই তাহলে একটা পদার্থ বেশি বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে, তার মানে বিক্রিয়ার হার বাড়তেছে। আর ঋণাত্মক প্রভাবক কাজ করে কি? উল্টা করে, মানে সক্রিয়ণ শক্তিকে উল্টো বাড়ায় দেয়। মানে একটা পণ্যের দাম হচ্ছে যেমন 400 টাকা, সে 600 টাকা করে দিল, তাহলে তো তুমি কখনোই কিনবা না, যে এটা তো আমি 400 টাকা দিয়ে আগে কিনছি, এখন কেন 600 টাকা? সুতরাং সক্রিয়ণ শক্তি, ঋণাত্মক প্রভাবক কী কাজ করতেছে? সক্রিয়ণ শক্তিকে বাড়িয়ে দিচ্ছে, তার মানে আমার কি বিক্রিয়ক থেকে উৎপাদে এখন কম হবে, মানে হচ্ছে যে বিক্রিয়ার হারটা কমে গেছে। তো এটা জাস্ট মনে রাখার জন্য দিয়েছে যে সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার হার হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ সক্রিয়ণ শক্তি বাড়লে বিক্রিয়ার হার কমে, সক্রিয়ণ শক্তি কমলে বিক্রিয়ার হার বাড়ে। এটা মনে রাখার জন্য, মানে এইভাবে মনে রাখতে পারো। নোট, আমি এখানে সুন্দর একটা কথা লিখেছি, এটা বইতে পাওয়ার কথা না, বাট সুন্দর একটা লেখা, যে ধনাত্মক প্রভাবকযুক্ত বিক্রিয়ায় প্রভাবক সহায়ক যোগ করলে বিক্রিয়ার হার বাড়ে। ধনাত্মক প্রভাবকযুক্ত বিক্রিয়ায় প্রভাবক বিষ যোগ করলে বিক্রিয়ার হার কমে। তো পুরোটাকে চারোটা পড়ে ফেলি। ঋণাত্মক প্রভাবকযুক্ত বিক্রিয়ায় প্রভাবক সহায়ক যোগ করলে বিক্রিয়ার হার বাড়ে। ঋণাত্মক প্রভাবকযুক্ত বিক্রিয়ায় প্রভাবক বিষ যোগ করলে প্রভাবকের হার বাড়ে। মানে আমি ধরে নিই ধনাত্মক, তার মানে এটা পজিটিভ সাইন। প্রভাবক সহায়ক মানে সহায়তা করতেছে, তার মানে পজিটিভ কিছু। ধনাত্মক প্রভাবক পজিটিভ, প্রভাবক বিষ নেগেটিভ। এরপরে হচ্ছে যে উপরে দেই, এরপর হচ্ছে যে বিক্রিয়ার হার বাড়ে মানে পজিটিভ, বিক্রিয়ার হার কমে মানে নেগেটিভ। ঋণাত্মক প্রভাবক মানে নেগেটিভ, প্রভাবক সহায়ক মানে পজিটিভ, প্রভাবক বিষ মানে নেগেটিভ, প্রভাবক নেগেটিভ মানে নেগেটিভ। তো এখন দেখো, যখন পজিটিভ হবে অথবা নেগেটিভ হবে, তখন আসলে বিক্রিয়ার হার বাড়বে, মানে পজিটিভ হবে মানে বিক্রিয়ার হার বাড়বে। যখন
পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ হয়ে তখন বিক্রিয়ার হার কমবে। মনে রাখার একদম এটা খাঁটি কথা। এটা হচ্ছে টোটালি মানে মনে রাখার সবচেয়ে সহজ উপায়। তার মানে ধনাত্মক প্রভাবক পজিটিভ, প্রভাবক সহায়ক পজিটিভ পজিটিভ, তার মানে বিক্রিয়ার হার কী হবে? বাড়বে। পজিটিভ ধনাত্মক প্রভাবক পজিটিভ, প্রভাবক বিষ নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ বিক্রিয়ার হার কী হবে? কমে যাবে। ঋণাত্মক প্রভাবক মানে নেগেটিভ, প্রভাবক সহায়ক পজিটিভ, নেগেটিভ পজিটিভ বিক্রিয়ার হার কী হবে? কমে যাবে। ঋণাত্মক প্রভাবক নেগেটিভ, প্রভাবক বিষ নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ কী হবে? বিক্রিয়ার হার বাড়বে। অর্থাৎ একই রকম হলে বিক্রিয়ার হার বাড়বে, ভিন্ন রকম হলে বিক্রিয়ার হার কমে যাবে। মনে রাখার জন্য এটাই সবচেয়ে বেনিফিটেড হয়, মানে সবচেয়ে ভালো হয়। মনে রাখার জন্য চেষ্টা করবা। আর অবশ্যই এটা মানে আমার অনুধাবক কোনো প্রশ্ন আসতে পারে যে কেন আমি সাপোজ হচ্ছে যে আমি কেন ধনাত্মক প্রভাবকযুক্ত একটা বিক্রিয়ায় আমি হচ্ছে প্রভাবক সহায়ক যোগ করলাম, বিক্রিয়ার হার বাড়ছে কীভাবে? তো ধনাত্মক প্রভাবক মানে কি? তখন তোমাকে ধনাত্মক প্রভাবকের সংজ্ঞা লিখতে হবে, প্রভাবক সহায়কের সংজ্ঞা লিখতে হবে, তারপরে বলবা যে এটার জন্য আমার বিক্রিয়ার হার বেড়ে গেছে। কথা বুঝছো? একইভাবে এই 4টা কোশ্চেন আমি দিতেই পারি। তো সুতরাং সংজ্ঞা দেওয়ার পরে লজিক্যালি 2 লাইন বলে দিবা। কিন্তু এটা মনে রাখা সবচেয়ে বেনিফিটেড হয়, মানে মনে থাকবে দীর্ঘদিন। এরপরে আমরা চলে যাচ্ছি আজকের আরেকটা পার্টে, সেটা হচ্ছে যে আমাদের আসলে মূল ভগ্নাংশ এবং হচ্ছে যে আংশিক চাপ। তো মূল ভগ্নাংশ জিনিসটা আসলে কি? খুবই গুরুত্বপূর্ণ। এটা আসলে এই অধ্যায়ে আংশিক লাগবে, কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগবে পরিবেশ রসায়ন। আমরা যখন দ্বিতীয় পদের অধ্যায়টা করব তখন সেখানে লাগবে, সেখানে চাপ নিয়ে অনেক ম্যাথ থাকবে। তো এখানে আমি যদি মূল ভগ্নাংশ আসলে কি, গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদানে মোল ও মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাতকে ওই উপাদানের মোল সংখ্যা বলে। আবার কথাটা বলতেছি, একটা গ্যাস মিশ্রণ, সেখানে একটি উপাদানের মোল ও মিশ্রণের মোট মোল সংখ্যার অনুপাত যেটা, সেটাকে আমি বলতেছি ওই উপাদানের মোল ভগ্নাংশ। সাপোজ আমি যদি এখানে বলি যে a 2a প্লাস b, এখানে আমি দিলাম যে c প্লাস d, এরকম। এখন এই যে এখানে মিশ্রণ কিন্তু এটা, এখানে টোটালি মোল সংখ্যা কত? টোটালি মোল সংখ্যা হচ্ছে আমার টোটাল হচ্ছে এখানে 3টা, এবং এ মৌলের মোল সংখ্যা কয়টা? 2টা। তার মানে এ মৌলের মোল ভগ্নাংশ হবে এ মৌলের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা। কথা বোঝা গেছে? তাহলে আমরা মোল ভগ্নাংশ বুঝলাম। এরপর হচ্ছে আংশিক চাপ। গ্যাস মিশ্রণের একটি উপাদান মিশ্রণের মোট আয়তন একাই দখল করলে যে চাপ দেয় তাকে ওই উপাদানটির আংশিক চাপ বলে। কোনো একটি গ্যাস মিশ্রণের একটি উপাদান মিশ্রণের মোট আয়তন যদি নিজে একাই দখল করতো, সাপোজ যে এক গামলা হচ্ছে যে সাপোজ হচ্ছে যে আমার বিরিয়ানি, এটা 100 জন লোক খেতে পারে, তাহলে তাদের যে খাওয়ার অ্যাবিলিটি, এটাকে কি বলে, ফ্রিকোয়েন্সি, আমি যদি একাই ওই গামলার সবটুকু বিরিয়ানি খাইতাম তাহলে কেমন হতো? তাহলে ফ্রিকোয়েন্সিটা কি হতো? এটাই হচ্ছে আসলে আংশিক চাপ, মানে যেটা সবাই মিলে করতেছে সেটা আমি করলে কেমন হতো, মানে আমি একাই করলে কেমন হতো। তো গ্যাসের ক্ষেত্রে হচ্ছে এটা কি, যে সব গ্যাস মিশ্রণ মিলে একটা জায়গায় যে চাপটা দিচ্ছে, সিম্পলি শুধুমাত্র একটা যদি আমি এখানে গ্যাস দিতাম তাহলে সেটা একা কত চাপ দিত, এটাকে বলা হয় আংশিক চাপ। তাহলে আংশিক চাপের সূত্র হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে মোল ভগ্নাংশ আমি এখান থেকে পাচ্ছি, এই জায়গা থেকে পাচ্ছি, এবং মোট চাপ তো আমাকে দিয়েই দিবে। তার মানে মোল ভগ্নাংশকে আমরা যদি হচ্ছে যে অ্যাকশন দ্বারা প্রকাশ করি এবং মোট চাপকে আমরা যদি ফি দ্বারা প্রকাশ করি, তাহলে সাপোজ এখানে এ এবং বি এরা হচ্ছে 2টা মৌল, ঠিক আছে। আমি ধরে নিই এ এর মোল সংখ্যা হচ্ছে N1, বি এর মোল সংখ্যা হচ্ছে N2, তাহলে টোটালি মোল কয়টা? N1 প্লাস N2 যোগ করব। তার মানে আমি যখন এর মোল সংখ্যা নির্ণয় করতে চাচ্ছি, তার মানে এ এর মোল সংখ্যা ডিভাইড বাই মোট মোল সংখ্যা, বি এর যখন আমি মোল ভগ্নাংশ, বি এর যখন আমি মোল ভগ্নাংশ নির্ণয় করব, তার মানে বি এর মোল সংখ্যা মানে N2 ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা। ওকে, তাহলে আংশিক চাপের সূত্র হচ্ছে যে আমি তো মোল ভগ্নাংশ পেয়ে গেছি, তাহলে আংশিক চাপের সূত্র হচ্ছে সাপোজ আমি এ মৌলের আংশিক চাপ নির্ণয় করব, সেই ক্ষেত্রে এ মৌলের মোল সংখ্যা এ মৌলের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মানে পি দ্বারা আমি মোট চাপকে নির্দেশ করতেছি। একইভাবে বি মৌলের আংশিক চাপ হবে বি মৌলের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ।
তাহলে আমি মূল আংশিক চাপ নির্ণয় করতে হলে অবশ্যই আমাকে মূল ভগ্নাংশটা আমার লাগবে। এই হচ্ছে কাজ। তো এরপরে কিছুই না, এখানে সক্রিয়ণ ভর নামে একটা টার্ম দেখতে পাচ্ছ যে ঘনমাত্রা C=N/B, N মানে হচ্ছে মোল সংখ্যা ডিভাইডেড বাই এটা সূত্র, আংশিক চাপকে আমরা বি দ্বারা প্রকাশ করতেছি। এটা ছোটো একটা টার্ম, এটা কিছুই না। তো আজকে টোটালি আমার টার্ম ছিল যে মোল ভগ্নাংশ কী, আংশিক চাপ কী, এবং একই সাথে আমাদের প্রভাবকগুলো এবং উৎপাদক, তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া। এবং আরও একটি সুন্দর টার্ম রয়েছে আমাদের, সেটা হচ্ছে বই থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি, জিনিসটা একটু খেয়াল করো। এটা অবশ্যই 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 গুরুত্বপূর্ণ। সেটা কি, যে এই যাবৎকালে আমরা যেই প্রভাবকগুলো নিয়ে আলোচনা করছি, এক্সাম্পল পরীক্ষায় আসে, ওই বিগত ক্লাসে আমি বলেছি, যেমন প্রভাবক হচ্ছে যে মূলত দুই প্রকার, একটা হচ্ছে কার্যভিত্তিক আর একটা হচ্ছে ভৌত অবস্থা ভিত্তিক। কার্যভিত্তিকের মধ্যে 4 প্রকার কী কী, ধনাত্মক, ঋণাত্মক, সক্রিয় বা স্বয়ংক্রিয় বা অটো প্রভাবক, আর একটা হচ্ছে আবিষ্ট প্রভাবক। এবং ভৌত অবস্থা 2 প্রকার কী কী, সমসত্ব এবং অসমসত্ব প্রভাবক। এগুলো আলোচনা করা হয়েছে। এখন আমি জাস্ট উদাহরণটা দেখাবো। আমার ধনাত্মক প্রভাবক কারা কারা, ম্যাগনেসিয়াম অক্সাইড, খনিজ অ্যাসিডগুলা। ঋণাত্মক প্রভাবক হচ্ছে গ্লিসারিন, ইথানল, সালফিউরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, অ্যানিসোল, সোডিয়াম বেনজয়েড। এরপরে অটো প্রভাবক বা স্বয়ংক্রিয় প্রভাবক হচ্ছে আমাদের ম্যাঙ্গানিজ 2+ আয়ন, স্টারের আদ্র বিশ্লেষণ উৎপন্ন অ্যাসিটিক অ্যাসিড। এইভাবে আমাদের এগুলো রয়েছে। আবিষ্ট প্রভাবক একটাই এখানে দিয়েছে, সোডিয়াম সালফাইড। এরপরে রয়েছে আমাদের অন্তর্বর্তী যৌগ গঠনে 2 ধাপী বিক্রিয়া সম্পন্ন করে এবং অধিশোষণ প্রক্রিয়া 4 ধাপী বিক্রিয়া সম্পন্ন করে। এক্সামে আসে যে অন্তর্বর্তী যৌগ গঠনে কয় ধাপে সম্পন্ন হয়, অধিশোষণ প্রক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয়। এবং একই সাথে আমরা একটু আগে যেটা পড়েছি যে প্রভাবকের সহায়কের উদাহরণগুলো, যাদেরকে আমরা প্রমোটর বলতেছি, মানে প্রমোট করতেছে যে আমার বিক্রিয়াটা সামনের দিকে এগিয়ে যাক, আমি চাচ্ছি একটা বিক্রিয়ার গতি বাড়ুক, এই প্রভাবকগুলো আমার কী করে, বিক্রিয়ার গতিকে তখন উপস্থিত হয়ে বাড়ায়। আবার আমি চাচ্ছি বিক্রিয়ার গতি এখন বেড়ে গেছে, একটু কমাবো, তখন এই প্রভাবকগুলো আসলে অ্যাড হয়ে বিক্রিয়ার গতিকে কমাতে চাইলে কমিয়ে দেয়। এরপর প্রভাবক বিষগুলো কী করে, মানে উল্টা কাজ করে। আমি চাচ্ছি বিক্রিয়ার গতি বাড়ুক, তারা কমায় দেয়, আমি চাচ্ছি কমুক, তারা বাড়ায় দেয়। এরা কারা, এরা হচ্ছে যে ধুলাবালি, সালফার চূর্ণ, আর্সেনিক অক্সাইড, অ্যান্টিমনি অক্সাইড, এরপর হচ্ছে যে আমাদের সালফার হাইড্রোক্সাইড, এরপর হচ্ছে আমাদের বেরিয়াম সালফেট প্রভৃতি। এগুলো হচ্ছে আমার প্রভাবক বিষ। এবং প্রমোটর বা সহায়ক ছিল আমাদের মলবেডেনাম, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, সিলিকন অক্সাইড এবং আমার পটাশিয়াম অক্সাইড। তো এইগুলো হচ্ছে আমাদের প্রমোটর বা প্রভাবক সহায়ক, এরপরে প্রভাবক বিষ। তার মানে এখানে আমি টোটালি এজ আমি দিচ্ছি, আমি প্রয়োজনে একটু ওয়াইটি করতেছি এই জায়গায়, আমি কোনো প্রকার এটার ফিক তুলে পাঠাবো না। অবশ্যই এটা এই যে আমি দিছি, এটাকে এইভাবে প্রয়োজন স্ক্রিনশট অথবা এই জায়গায় থামায় লিখতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে একটা কোশ্চেন অবশ্যই আসবে। এরপরে এখানে কিছু বেশ আরও লেখা দেখতে হবে। অবশ্যই বই পড়তে হবে, বারবার বলতেছি, বই পড়া আবশ্যক। বই পড়লে সুন্দর সুন্দর এমসিকিউ ডাটা পাওয়া যেতে পারে। এখানে আরও একটা জায়গার জন্য আমি এখানে ধরে রেখেছি, সেটা হচ্ছে যে বাণিজ্যিক শিল্পে অসমসত্ত্বেও বা সমসত্ত্বেও প্রভাবকের ব্যবহার। যেমন ইতিমধ্যে তোমরা জেনেছো যে প্লাটিনাম বা ব্যান্ডিয়াম যে আমার পেন্টা অক্সাইড, সেটা আসলে কোন প্রভাবক, আমরা কি উৎপাদন করতে এটাকে প্রভাবক হিসেবে ব্যবহার করি, সেটা হচ্ছে স্পর্শ পদ্ধতিতে। যখন আমরা সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করি তখন আমরা এই দুইটা প্রভাবককে ইউজ করি এবং এই বিক্রিয়াটা ঘটে কয় ধাপে, 2 ধাপে। কথা ইউজ করা সেটা দেখতে পাচ্ছ। এরপরে আমরা যখন অসওয়াল্ড পদ্ধতিতে আমাদের হচ্ছে যে নাইট্রিক অক্সাইডকে উৎপন্ন করতে চাই, তখন সেই ক্ষেত্রে আমরা প্লাটিনাম বা আরএস যে মৌল দুটো রয়েছে বা প্রভাবক রয়েছে, এদেরকে আমরা ব্যবহার করি। এদের কাজ কি, এই যে আমরা এটা মনে করতে হবে যে অসওয়াল্ড পদ্ধতিতে কন্দ উৎপন্ন করা হয়, সেখানে প্রভাবককে কয় ধাপে ঘটে, অনেক এমসিকিউ। এমনভাবে শিখতে হবে যে আমার যেইভাবে এমসিকিউ সেখানে আমি পারবো। পদ্ধতির নাম কি, এই পদ্ধতিতে কী উৎপন্ন করা হয়, কয় ধাপে ঘটে, এর প্রভাবক কে ছিল, বা এই যে আমি যেটা উৎপন্ন করতেছি এর কাজ কী। হেবার পদ্ধতি কী উৎপন্ন করতেছি, বা অ্যামোনিয়া অ্যাসিড কোন পদ্ধতিতে উৎপাদন করা হয়, সেখানে আমার অ্যামোনিয়া অ্যাসিড উৎপন্ন করা, অ্যামোনিয়া পদার্থ উৎপাদন করার ক্ষেত্রে আমার কারা প্রভাবক, অ্যামোনিয়াকে কথায় ব্যবহার করি। এইভাবে আমার দেখো এখানে টোটালি আছে। তো এই পেজটাকে আমি অবশ্যই বইতে রয়েছে, এটা হুবহু বইতে আছে, তো এটা তো পাঠানো দরকার অবশ্যই নাই। তারপর আমি এবার তুলে রেখেছি, এটা নোট করে পড়তে হবে। এখন নোট কীভাবে করবা, ইটস আপ টু ইউ, টোটালি তোমার উপর নির্ভর করবে। নোট তুমি যেভাবে করলে নিজে বুঝবা, নিজের কাছে যে বেশি দিন মনে থাকবে, সেইভাবে তোমাকে নোট করতে হবে, ঠিক আছে? তো এছাড়া আমি যেটা কাগজ থেকে বোঝাচ্ছি সেগুলো তো অবশ্যই আমি সাবমিট করবই, কিন্তু বই এবং আমি বইতে কিছু, আমি দেখবে একটু আগে যে পেজটা এখানে আটকিয়েছি, সেটা কিন্তু দেখো একটা রেটিনার হচ্ছে একটা পেজ,
তো এইভাবে যদি কোনো সহায়ক বই পড়ো, সাপোজ জয়কলির বই এতদিনে কিনে ফেলার কথা, যদি না কিনো চেষ্টা করবা কিনার, বা কোনো সহায়ক বই হয়তো কিনছো, না কিনলে একটু চেষ্টা করবা কিনার। কিনলে হবে কি, যখন তুমি এই লেসনটা পড়তেছো তখন এই লেসনটা বই আগে বসেই বই পড়ার পরে তখন ওই বইগুলো একটু দেখবা, সহায়ক বইগুলো একটু দেখবা। দেখার পর যদি মনে হয় যে হ্যাঁ এই লেখাটা আমার বই থেকেও এখানে একটু গুছিয়ে লিখছে, তখন ওই যা কেসি দিয়ে কেটে এখানে এভাবে ফিন দিয়ে অ্যাড করে ফেলবা। আটা দিয়ে অ্যাড করা যাবে না, কারণ এর নিচে কিছু লেখা আছে, সুতরাং ফিন দিয়ে অ্যাড করার চেষ্টা করবো, অর্থাৎ যাতে সব কিছু একটা জায়গায় থাকে, এর উদ্দেশ্য এটাই। তা আজকে এই পর্যন্তই। অবশ্যই ধারাবাহিকভাবে কেমিস্ট্রি ক্লাস করার কোনো বিকল্প নেই, এটা যদি ধারাবাহিকভাবে করে ফেলা হয় তখন পড়া কম মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে এই যে এটা কম মনে হচ্ছে, নোট যখন করতে যায় বা মনে হবে যে কেমিস্ট্রি ক্লাস, মনে হয় স্যার যদি আমাকে সরাসরি পড়াইতো মনে হয় 2 ঘন্টাই লাগতো। ঠিক আছে, তো একটু খাটতে হবে, মানে মনে হবে যে এত চাপ, কি করব, চাপের মধ্যে আরও চাপ নিতে হবে, তাহলে ভালো করা সম্ভব ইন্টারে।